লুকোচুরি। হেমন্তের শিরশিরে হাওয়ায় শান্ত মেজাজে শরৎবাবু যখন বিরাট বিরাট বাড়ির ফাঁক দিয়ে তীর্যক গতিতে এগিয়ে আসা সকালের সোনা রোদটুকুর প্রত্যাশায় চেয়ারটাকে একবার এদিকে একবার ওদিকে ঘুরিয়ে ঠিকমতো বসতে চাইছেন, তখনই চায়ের কাপ আর খবরের কাগজ হাতে পাশে এসে দাঁড়ালো শিখা। বিনম্র মিষ্ট স্বরেই বলল, বাবা, আপনার চা। এখানে রাখো বৌমা, বলে শরৎবাবু রেলিংয়ের চওড়া ধাপটাকে দেখিয়ে দেন। চা রাখতে রাখতে শিখা বলে, বাবা, আজকে কি আপনি বাজারে যাবেন? মা জানতে চেয়েছেন। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে শরৎবাবু দরদি গলায় বলেন, কেন মা, দীপ কি এখনো ঘুম থেকে ওঠেনি? শিখাকে নিঃশব্দে দাঁড়িয়ে থাকতে দেখে শ্বশুরমশাই মুখ তুলে বৌমার মুখের দিকে তাকিয়ে আটকে ওঠেন। শশব্যস্তে বলেন, তোমার চোখের উপর এতটা জায়গা কেটে গেল কি করে বৌমা? চোখটা যে দেখাই যাচ্ছে না। শিখা নিঃশব্দে সরে যায় ঘর থেকে। ও কিছু না বাবা। ততক্ষণে শাশুড়ি মাতা অপরাধীর মতো পিছনে দাঁড়িয়ে বলতে থাকেন, এভাবে কতদিন চলবে বলতে পারো? ভাবলাম ইঞ্জিনিয়ারিং পাশ করে এত বড় একটা ভালো চাকরিতে ঢুকলো, তোমার অফিসের বসের মেয়েকে পছন্দ করে ঘরের বউ করে আনলাম, এবার হয়তো ছেলে কিছুটা সংযত হবে এই ভেবে। ছি ছি, বেয়াই মশাই যদি এই সময় এসে যান, মুখ দেখাবে কি করে? শরৎবাবু মুখ না তুলে ধোয়া ওঠা কাপের দিকে তাকিয়ে নিজের মনেই যেন বলে গেলেন, দীপ কি কালকে রাত্রিতেও? মা সারদা দেবী দীর্ঘশ্বাস চাপতে চাপতে বললেন, হ্যাঁ, কালকে নাকি ওদের কনফারেন্স ছিল। তারপর স্বামীর মুখের পানে তাকিয়ে বললেন, হ্যাঁ গো, তোমরাও তো সারা জীবন চাকরি করলে, অনেকবার অনেক রকম প্রমোশনও হয়েছে তোমাদের, তো কোনোদিন এরকম তো দেখিনি, কোনোদিন ছুঁয়েছ এসব? আর এখন ছেলে বলছে তাদের নাকি প্রমোশনের জন্য এইসব কনফারেন্সে যেতেও হবে, আবার বসের সাথে বসে গিলতেও হবে। এ আবার কি কথা? কালকে কত রাত্রিতে ফিরেছিল দীপ? তা তো আমি জানি না। বৌমাই নাকি দরজা খুলে দিয়েছিল খেতে বলায় রাগে। বলতে বলতে সারদা দেবী চোখে আঁচল চাপা দিয়ে সরে যান। থামো থামো, দেখি কি করা যায়। বলতে বলতে শরৎবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তুমি আর কি করবে? ভাবলাম বিয়ে দিলে ছেলেটা আমার শুধরে যাবে, না, সে আর হলো না। অত্যাচার দিন দিন বাড়ছে বই কমছে না। ভয়ে মেয়েটা একেবারে আমাকে লেপ্টে থাকতে চায়। দীপের গলা শুনলেই সিটিয়ে ওঠে। পুজোয় বাবা নিতে এলো, তাও গেল না আমার কষ্ট হবে বলে। দীর্ঘশ্বাস ফেলে শরৎবাবু বললেন, সে কি তোমার কষ্টের জন্য বাবার বাড়ি গেল না ভাবছ? শিক্ষিত মেয়ে নিজের দুরবস্থা আড়াল করতে চায় বলেই সে এখানে মুখ বুজে পড়ে থাকে। কিন্তু ওর মুখের দিকে যে আমি আর তাকাতে পারছি না গো। তুমি একটা কাজ করবে, অফিস থেকে আসার পথে দেবুকে একবার গাড়িতে তুলে নিয়ে আসবে। কেন? দেবুকে নিয়ে টানাটানি কেন? সে আবার কি করবে? সে তো এখন হাইকোর্টের জজ। তাতে কি, ওর সাথে পরামর্শ করে বৌমাকে ডিভোর্স নিতে বলবো। চমকে উঠেন শরৎবাবু, কি বলছো কি? ছেলের অবস্থার জন্য তুমিই একরকম দায়ী। হোস্টেলে থাকাকালীন তুমিই তাকে মুঠো মুঠো টাকা জুগিয়েছ, সেটা ভুলে গেছো? হতাশায় ভেঙে পড়ে মা বলেন, হ্যাঁ, সবই ঠিক। তাই ডিভোর্সের ব্যাপারটা আমিই ভার নিচ্ছি। তা না হলে ওই কচি মেয়েটাকে আর বাঁচানো যাবে না। বৌমা কি এতে রাজি হবে? সে ভার আমার। বিকেলে একটু তাড়াতাড়ি ফিরলেন শরৎবাবু। শালাবাবু দেবুকে সাথে নিয়ে। সমস্ত শোনার পর দেবু মানে দীপের ছোটো মামা শিখাকে ডেকে জানতে চাইলেন তার মতামত।
লজ্জায় কুঁকড়ে গিয়ে নতমস্তকে শিখা বলে, এ আর হয় না মামাবাবু, আমি হিন্দুর মেয়ে, তাই বলে পড়ে পড়ে মার খাবে? দুহাতে মুখ ঢেকে ব্যথায় আপ্লুত শিখা একরকম দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। সারদা দেবী ভাইকে বলেন, তুই সব কাগজপত্র তৈরি কর, আমি বৌমাকে রাজি করাবো। পরদিন দেবু মামা আসলে শিখা ধীরে ধীরে তার কাছে গিয়ে বলে, মামাবাবু, ওকে কি কোনো দিন ওই নেশা ছাড়ানো যাবে না? হতাশ দেবু মামা বলেন, কোথায় আর পারলাম, তাহলে আমি আর কি করতে পারি বলুন? তুমি শুধু ওর বিরুদ্ধে ওর অত্যাচারের কথাই বলবে, তাহলেই ডিভোর্স হয়ে যাবে। আঁতকে উঠে শিখা বলে, না মামাবাবু, এসব আমি পারবো না। দীপ আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরছিল। কথাবার্তার মাঝখানে হঠাৎ এসে পড়ল। ছোটো মামাকে দেখে হেসে জানতে চাইল কখন এসেছেন তিনি। তারপর তারা আছে, আসছি বলে শিখার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি ওপরে এক কাপ কফি নিয়ে আসতে পারবে? ঘাড় নেড়ে শিখা নীরবে এই জটিল আবহাওয়া থেকে সরে পড়ে। কফি বানিয়ে শিখা মায়ের হাতে দিলে মা তাকেই পাঠান দীপের ঘরে। কফি হাতে শিখাকে সামনে পেয়ে দীপ তার মুখের দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। আই অ্যাম সরি শিখা, এক্সট্রিমলি সরি। কালকের মিটিংয়ে বড্ড বেশি খেয়ে ফেলেছিলাম, ওরা যে কিছুতেই ছাড়লে না। শিখা নীরবে পিছনে ফিরতেই দীপ শিখাকে কাছে ডেকে তার ব্যথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিসের আলোচনা হচ্ছে নিচে? দু চোখের জলের ধার মুছতে মুছতে শিখা বলে, দীপের বুক থেকে শিখাকে নিরাপদ আশ্রয়ে রাখার ব্যবস্থা চলছে। সেদিন কথাটার মানে বুঝতে পারেনি দীপ, তবে কয়েকদিনের মধ্যেই লক্ষ্য করে বাড়ির সবার আচরণ যেন একটু অন্যরকম। শিখাও সেদিনের পর থেকে মায়ের ঘরেই থাকে। মাও যেন কেমন বদলে গেছে। যে মা তার আসার অপেক্ষায় থেকে থেকে না খেয়ে জানালার পাশে মাথা রেখে ঘুমিয়ে পড়তেন, সেই মাও আজকাল শিবু কাকার হাতে রান্নাঘরে সব ভার দিয়ে শুতে চলে যান। ইতিমধ্যে মামাও একদিন কি একটা কাগজে থেকে দিয়ে সই করিয়ে নিয়েছেন। এর বেশ কিছুদিন পর একদিন একটু দেরিতে ঘুম থেকে উঠে দীপ দেখে বাড়িতে লোকজন একেবারে গমগম করছে, এমনকি শাশুড়ি মাতা শ্বশুরমশাইও রয়েছেন। সকলেই যেন তাকে পাশ কাটিয়ে যাচ্ছেন। ব্যাপার কি? মার কাছে জানতে চাইলে যা শুনল তাতে দীপ একেবারে হকচকিয়ে গেল। তা কী করে হয় মা? ও যে আমার বিয়ে করা স্ত্রী, তাছাড়া আমি যে এখনও বেঁচে। তুই বেঁচে আছিস ঠিকই খোকা, তাই বলে আমি মা হয়ে পরের মেয়েকে তো আর তিলে তিলে মরতে দিতে পারি না বলে মা সেখান থেকে সরে যান। দীপ তাড়াতাড়ি তাকে ধরে বলে, এ কাজ করো না মা, আইন ওকে সমস্যায় ফেলবে। মা বিজয়ীর মতো ঘুরে বলেন, আমি তোর ছোটো মামার বড় দিদি খোকা, সে কাজ তোর অজান্তেই তোর মামা সেরে ফেলেছেন। কিন্তু শিখা, শিখা কি বলে মা? তার আবার কথা কি? ওই কচি মেয়েটার সুন্দর মুখটা দেখে আমি ওকে আমার ঘরে বন্দি করেছিলাম। আজ ওকে আমি নিজের হাতে তুলে দিচ্ছি তোদের অফিসের নতুন বস রূপমের হাতে। খোঁজ খবর নিয়ে জেনেছি খুবই সৎ আর বিনয়ী ছেলে, মদ টদ না ছুঁয়েও সে সবার বস হয়েছে। শুনে মাথা নিচু হয়ে যায় দীপে। সে কোনো মতে বলে, শিখা কোথায় মা? সে কি চায় তার মুখ থেকে আমি শুনতে চাই। না, তার সাথে এখন আর দেখা হওয়ার নয়। জামা কাপড় ছেড়ে হলঘরে আয়, সবাই ওখানেই আছে। তাছাড়া রূপমও বোধহয় এতক্ষণে এসে পড়েছে বলে হনন করে তাকে পিছনে রেখে সারদা দেবী হলঘরের দিকে চলে যান। মায়ের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে দীপ বলে ওঠে, এ তুমি কেমন মা? নিজের ঘরের বউকে অন্যের হাতে তুলে দিচ্ছ? ছেলের কথায় সারদা দেবী ঘুরে দাঁড়িয়ে শুধু বলেন, আমি যে ওরও মা। দীপের বাবা কোথায় যেন গিয়েছিলেন,
ফিরে এসে সারদা দেবীকে বলেন, সব ব্যবস্থা তাহলে ঠিক আছে তো? দেরি করছো কেন? দীপ বাবার প্রশান্ত মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ভাবে, ইনিও কি তার নিজের বাবা, যিনি নিজের ছেলের ভালো চান না? তার মাথার ভেতর সব কিছু গোলমাল হয়ে যায়। বিকেলের দিকে দীপ লক্ষ্য করে ছোট মামা এক বান্ডিল কাগজপত্র নিয়ে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকেই বললেন, জামাইবাবু, রাত্রি 9টা পর্যন্ত ভালো সময় আছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তাহলে 9টার আগেই কাজ শেষ করে ফেলতে হবে। শুনে দীপ নিজের ঘরে চলে যায়। রাত 8টার দিকে শিবু কাকা ঢুকলো দীপের ঘরে। আলো জেলে দেখলো দীপ শুয়ে আছে বিছানায়। শিবু কাকা বলল, চলো দাদাবাবু, মা ডাকছেন। দীপ শুয়ে শুয়ে বলল, তার শরীর ভালো নেই। কিছুক্ষণ পরে তার মা এসে তাকে টেনে নিয়ে গেল নিচের হল ঘরে। দীপ দেখল রূপম আর শিখা পরস্পরের দিকে তাকিয়ে দু চোখের তারায় যেন কত কথা ফুটিয়ে তুলছে। দীপকে দেখা মাত্র রূপম তাকে কাছে টেনে বসালো। মামা রূপম আর শিখার সামনে স্ট্যাম্প পেপার ধরে দুজনকেই সই করতে বললেন। দেখে ধৈর্যের বাঁধ টুটল দীপের। আর সহ্য হলো না। এতক্ষণ নিজের সঙ্গে অনেক লড়াই করেছে সে। তার পৌরুষ হঠাৎ যেন চাবুক মারল তাকে। সহসা শিখার হাতটা ধরে টান মারল, নিয়ে গিয়ে বন্দি করল নিজের ঘরে। নিচের থেকে সকলেই লক্ষ্য করল দীপের ঘরে আলো জ্বলছে, কথা কাটাকাটিও চলছে। 9টা বেজে যায়। একসময় কথা কাটাকাটি বন্ধ হয়, আলো নিভে যায়। রূপম সহাস্যে বলে, আমার কাজ তাহলে শেষ মামাবাবু, এবার আসি, নমস্কার।